হ্যাঁ স্যার। ওকে, হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। প্রত্যেকে নিজের সাউন্ড মিউট করে দাও। আচ্ছা, আমি একদম আজকে তোমাদের চলে যাব সোজাসুজি। আহ, আচ্ছা, তোমাদের যে সিলেবাস, সেই সিলেবাসের মধ্যে কোথাও তোমাদের অব্যয় জিনিসটা, তোমাদের সিলেবাসের মধ্যে কোথাও অব্যয় জিনিসটা নেই, নামমাত্র উল্লেখ নেই। কিন্তু অব্যয় থেকে প্রত্যক্ষভাবে বা পরোক্ষভাবে প্রায় 4 নাম্বার প্রশ্ন আসে, প্রায় 4 নাম্বারের মতো প্রশ্ন আসে। অব্যয় থেকে প্রায় 4 নাম্বারের মতো প্রশ্ন আসে তোমাদের, ঠিক আছে? এইবার একটা গুরুত্বপূর্ণ বিষয়, তোমার সাউন্ড পাচ্ছ তো প্রত্যেকে? হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার। ওকে ওকে। তোমাদের অব্যয় থেকে প্রায় প্রত্যক্ষ বা পরোক্ষভাবে 4 নাম্বারের মতো প্রশ্ন আসে। এই যে জায়গাটা অব্যয়, হ্যাঁ স্যার। এই হ্যাঁ, দেখতে পাচ্ছি না স্ক্রিন। দেখা যাচ্ছে দিব্যি, আমার পাংচার পাশে ফোন করে রেখে দেবে, দেখা যাচ্ছে, হ্যাঁ, স্ক্রিন দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে না? না না হ্যাঁ স্যার দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে তো। দেখা যাচ্ছে তাদের স্যার। টাওয়ারের ডিস্টার্ব, তারা দেখতে পাচ্ছে না কোনো কারণে, আমি কিন্তু স্পষ্ট দেখতে পাচ্ছি স্ক্রিন। আমার তো, আমি একটা ফোন তুলে রেখেছি পাশে, ল্যাপটপ থেকে পড়াচ্ছি ঠিকই, কিন্তু ফোনটা আমি তুলে রেখেছি পাশে। এবার দেখা যাচ্ছে স্যার। এবার মিউট হয়ে যাও, প্রত্যেক মিউট হয়ে যাও। বন্ধ। অব্যয় থেকে তোমাদের কিছু প্রশ্ন থাকে, কিন্তু সিলেবাসের মধ্যে অব্যয় কোথাও উল্লেখ নেই। দাদা তুমি মিউট হও। সিলেবাসের মধ্যে অব্যয় থেকে কিন্তু তোমাদের প্রত্যক্ষ পরোক্ষভাবে প্রায় 4টে কোশ্চেন তোমরা পাবে, কিন্তু সিলেবাসে অব্যয় কোথাও উল্লেখ নেই, কোশ্চেন কিন্তু 4টা পাবে। তাই অব্যয়টাকে আমরা কখনোই গুরুত্বহীন ভাবে দেখাতে পারি না, অব্যয়কে কিন্তু আমাদের গুরুত্ব দিয়ে কিন্তু পড়াতে হবে। এইবার দেখো, অব্যয়ের মধ্যে আমরা কি পড়বো, অব্যয় জিনিসটাকে কিভাবে পড়বো, কি পড়বো, সংক্ষেপে বলবো। আজকে শুধু অব্যয়টাই উপরে পড়াবো, এর বাইরে আমি একটি শব্দ অন্য কিচ্ছু পড়াবো না, শুধু অব্যয়টার উপর পড়াবো। একটা কথা মনে রাখবে, আমি শুধু অব্যয়ের মধ্যে কি কি প্রশ্ন তোমাদের হতে পারে, কোন জায়গা থেকে কোশ্চেন থ্রো হতে পারে, সেই জায়গাটা দেখাবো আজকে, এর বাইরে কিছু দেখাবো না। দেখো, অব্যয়ের মধ্যে যদি বলি আমি, এই ধরো এখানে অব্যয়গত অনুবাদ পদ্ধতি দেওয়া আছে, লেখা আছে নিয়ম, নিয়ম, নিয়ম 3, 4 করে দেওয়া আছে, নিয়ম, নিয়ম, এইসব অনেক কথা লেখা আছে।
এই কথা আমার কোনোটাই কাজ, আমার লাগবে কোনখান থেকে? এইখান থেকে। কতিপয় অব্যয়ের অর্থ উদাহরণ। সোজা কথায় অব্যয় পড়লে আমার স্টক অফ ওয়ার্ড বাড়বে। আমার স্টক অফ ওয়ার্ড অব্যয় পড়লে প্রচন্ড ভাবে বাড়বে, এবং যেটা বাড়া একান্ত প্রয়োজন, যা বাড়লে পর আমি অনুবাদের ক্ষেত্রে কাজে লাগাতে পারবো, অশুদ্ধি সংশোধন কাজে লাগাতে পারবো, এবং একই রকম ভাবে আমরা আর কি কাজে লাগাতে পারবো ওখান থেকে? আহ অব্যয় থেকে আমি আরো ধরো কাজে লাগাতে পারবো কি না, শূন্যস্থান পূরণ হতে পারে। এই কোশ্চেনটা কি হবে, আগে আমাকে সবার আগে এই যে দেখো অকস্মাৎ অগ্রত যে শুরু হচ্ছে এই অংশগুলো, এই যে ধরো দেখতে পাচ্ছি আমরা, এই যে ধরো এই যে শুরু হচ্ছে দেখো অকস্মাৎ অগ্রত, এই যে পরপর দেখতে পাচ্ছ তোমরা নিশ্চয়ই স্ক্রিনে। অথ, এই যে পরপর চলছে 9-10 করে চলছে পরপর, এরকম এরকম পরপর যে চলছে এই অংশগুলো, এই অংশগুলো আমাকে মুখস্থ করতে হবে বাংলা মানেটা কি। আমি এর বাইরেও অনেক কোশ্চেন হতে পারে, সব বলবো। আগে সবার প্রথম কাজ হলো অব্যয়ের সম্বন্ধে, তুমি যদি অব্যয় নিয়ে নাড়াচাড়া করো, সবার আগে অব্যয়ের বেঙ্গলি প্রয়োগ বা বাংলায় প্রয়োগটা কি সেটা জানতে হবে আমার। এরকম করে দেখো, তোমার এখানে প্রচুর আছে অব্যয়, দেখতে পাচ্ছ পাশে পাশে দিয়ে যাচ্ছি পরপর পরপর, দেখো। অদ্য, অদ্যেত্য, অধুনা, এরকম করে দেখতে পাচ্ছ প্রচুর আছে। উপরি, এই দেখতে পাচ্ছ একবারে একদম কত 100 কতগুলো আছে, দেখো 137টা অব্যয় আছে মোট। আমাদের কাজ হবে এই অব্যয়গুলোকে মুখস্থ করা। আমি আজকে যে সেটটা দেবো কোশ্চেনের, সে কোশ্চেনের সেটা এখনো দিইনি, দেবো একটু পরে। রেডি করা আছে 30টা কোশ্চেন, তার মধ্যে কিছু অব্যয় থেকে প্রয়োগ আছে সে কোশ্চেনের মধ্যে। এই যে জায়গাটা দেখতে পাচ্ছ অব্যয়, অব্যয় থেকে অনুবাদের পদ্ধতি। আমি এখানে অব্যয় নিয়ে এত ডিটেলস কিছু পড়বো না। অব্যয় কাকে বলে এই জায়গাটা মনে রাখ। তাহলে এখানে একটা কথা বলি, যে লাইনটা বলছে কোন শব্দ যখন বিভক্তি যুক্ত হয়ে বাক্যে ব্যবহৃত হয় তখন তাকে বলে পদ। এই পদ 5 প্রকার: বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয় এবং ক্রিয়া। সুতরাং পঞ্চবিধ পদের মধ্যে অব্যয় হলো অন্যতম পদ। ঠিক আছে। অব্যয় শব্দের সাধারণ অর্থ হলো যার কোনো রূপ, ব্যয় বা রূপান্তর বা পরিবর্তন নেই, তাকে অব্যয় বলে। সুতরাং আমরা বলতে পারি সংস্কৃত ভাষায় এমন কতগুলি শব্দ রয়েছে যার বাক্যে ব্যবহৃত হলেও তাদের আকারের কোনো পরিবর্তন হয় না, যেমন দিবা, প্রাতঃ, সময়, পুত্র ইত্যাদি। মানে অব্যয় জিনিসটা কি, যেটা বাক্যে যেমন প্রয়োগ হয়, কোনো প্রকার কোনো পরিবর্তন পরিবর্ধন হয় না, অর্থাৎ কোনো ব্যয় হয় না, তাই একে অব্যয় বলা হয়। নিয়ম: অব্যয় বিষয়ে একটি কারিকা রয়েছে। মানে অব্যয়কে কি বলা হয় দেখো, সদৃশং ত্রিষু লিঙ্গেষু সর্বাসু চ বিভক্তিষু বচনেষু চ সর্বেষু জন্য ব্যতি তদব্যয়। এই যে শ্লোকটি আছে, মানে অব্যয় কাকে বলে, ক্লাস 7-এর বই থেকে শুরু করে 11-12-এর বই বা আরো উঁচু ক্লাসের বই সর্বত্রই আছে। তো এখান থেকে একটা কোশ্চেন হতে পারে আমাদের। কি বললাম, এখান থেকে একটা কোশ্চেন আমাদের হতে পারে। কেমন? এই যে শ্লোকটা, অব্যয় শ্লোক, সদৃশং ত্রিষু লিঙ্গেষু সর্বাসু চ বিভক্তিষু বচনেষু চ সর্বেষু জন্য ব্যতি তদব্যয়ম। অর্থাৎ এই যে অব্যয় সংক্রান্ত শ্লোকটা আমরা এখানে পাচ্ছি, এই জায়গাটায় থেকে শূন্যস্থান পূরণ দিতে পারে। সদৃশং ত্রিষু ড্যাশ বা সদৃশং ড্যাশ লিঙ্গেষু সর্বাসু চ বিভক্তিষু, যে কোনো একটা পদকে অমিট করে দিয়ে সেখানে কি শব্দ বসতে পারে। অর্থাৎ অব্যয় কাকে বলে এর সংক্রান্ত যে সংস্কৃতে কারিকাটি আছে, এই কারিকাটি আমাদেরকে আবশ্যিক গুরুত্ব দিয়ে মুখস্থ রাখতে হবে, কারণ এখান থেকে কোনো না কোনো শূন্যস্থান পূরণ আমাদের আসতে পারে। অর্থাৎ যে সমস্ত শব্দ 3টি লিঙ্গ, অর্থাৎ পুংলিঙ্গ, স্ত্রীলিঙ্গ, ক্লীবলিঙ্গ সকল বিভক্তিতে এবং 3টি বচনে, একবচন, দ্বিবচন, বহুবচনে একই রূপে বিদ্যমান থাকে, তাকে অব্যয় বলে। এই প্রসঙ্গে মনে রাখা দরকার, অব্যয়ের উত্তরে সকল বিভক্তি লোভ হয়, তবে ব্যবহারের কালে অন্তস্থ র এবং নিম্নস্থানে বিসর্গ হয়। এই সময় তখন শুধু আমরা এই কারিকাটা মনে রাখবো, বাকিগুলো আমরা সময়ের সঙ্গে সঙ্গে জানতে পেরে যাবো।
অব্যয় বিষয়ে মহর্ষি পাণিনি সূত্র করেছেন স্বরাদিনী পাতম অব্যয়ম, অর্থাৎ স্বর, অন্তর, প্রাতর, প্রাদুর, পুনর, দিবা, রহিস প্রভৃতি কতগুলি শব্দ এবং নিপাতগুলিকে অব্যয় বলে। স্বর, প্রাতর প্রভৃতি হলো বাচক অব্যয় এবং চ প্রভৃতি হলো দ্যোতক অব্যয়। তাহলে অব্যয়ের দুটো ভাগ পেলাম, একটা হলো কি অব্যয়, বাচক অব্যয়, আর একটা হলো মানে এই জায়গাটা, মানে স্পেসিফিকলি আমি এই জায়গাটার কথা বলছি তোমাদেরকে, এই জায়গাটা, এই দেখতে পাচ্ছ, স্বরাদি নিপাতব্যয়ম, এই জায়গাটা বলছি, এটা মনে রাখবে। আর এইটা মনে রাখবে এখানে, বাকিটা আস্তে আস্তে পড়তে পড়তে বুঝবে। সমস্ত তদ্ধিত প্রত্যন্ত শব্দগুলি সকল বিভক্তি বচন হয় না, এই সমস্ত তদ্ধিত প্রত্যন্ত শব্দগুলি জন্য এই যে তদ্ধিশ্চার্য বিভক্তির কথা আছে, এটা দেখে রাখতে পারো, কিন্তু গুরুত্বপূর্ণ হলো এইটা, সবচেয়ে গুরুত্বপূর্ণ এইটা, বারে বারে বলছি তালিকাটা। অনুরূপভাবে বেশ কিছু তদ্ধিত প্রত্যয় রয়েছে, অনুরূপভাবে বেশ কিছু তদ্ধিত প্রত্যন্ত শব্দ রয়েছে, যেমন দানিশ, হিল, খাল, অস্তাতি, অতসুচ, অহি, থা, আ, তাসি, সস, সাতি, ত্রা, ডাক, আম, আমু, বাতি, কৃপ্তসুচ, এনফ, সুচ ইত্যাদি। বলছি স্যার বাচক আর দ্যোতক আগে বলে একটু বলে দিন না। বাচক আর দ্যোতক, বাচক আর দ্যোতক যে অব্যয়গুলো সেগুলো মানে কি? আচ্ছা আচ্ছা, এই যে কথা লেখা আছে যে এই যে হ্যাঁ হ্যাঁ, ওই যে অব্যয় ভাগটা বললেন না। অব্যয়ের বিষয়ে পাণিনি কি বলেছেন বললাম, স্বর, অন্তর, প্রাতর, প্রাতর, দিবারুষ প্রভৃতি কতগুলি শব্দ, নিপাত গুলিকে অব্যয় বলে। স্বর পদের অব্যয় যে এখানে যে সমস্ত অদ্ভুত পদ শব্দ, না এখানটাতে আছে না, ওই বাচক ওইটা কোথায়, লেখাটা কোথায় গেল, যে সমস্ত লিঙ্গ বিভক্তি তিনটি বচন এবং এইরূপ বিদ্যমান থাকে এই শিল্প সঙ্গে এই যে স্বর, প্রাতর প্রভৃতি বাচক অব্যয়, চ প্রভৃতি হলো দ্যোতক অব্যয়। বাংলা ব্যাকরণ পড়েছো মাধ্যমিক লেভেলে? কিছু অব্যয় থাকে যারা নিজস্ব একটা অর্থ প্রকাশ করে, সেটা হলো বাচক অব্যয়। আর কিছু অব্যয় থাকে যারা দুটো শব্দের মধ্যে বা দুটো পদের মধ্যে বা দুটো বাক্যের মধ্যে যোগ সৃষ্টি করে, যেটা হলো বাচক অব্যয়, তার নিজস্ব অর্থ আছে। আর দ্যোতক অব্যয় হলো কি করে না, সেগুলো হলো কতগুলো পদের মধ্যে বা দুটো পদের মধ্যে বা একাধিক শব্দের মধ্যে সংযোগ সৃষ্টি করে, দ্যোতক মানে এটাই বলা হয়েছে। ঠিক আছে, এবার দেখো, হ্যাঁ স্যার। এইবার দেখো নিয়ম, এই যে ম কারান্ত, এ কারান্ত, ঐ কারান্ত, ও কারান্ত, ও কারান্ত কৃত প্রত্যয়গুলি অব্যয়, এই সমস্ত বলছে কৃত প্রত্যয়গুলি অব্যয়, এইগুলো এখন আমার জানার দরকার নেই, আমি কোনোভাবে এগুলো পড়বো না এখন। ত, তসুন, কসুন এসব কিচ্ছু পড়বো না। অব্যয় ভাব সম্পন্ন শব্দগুলো অব্যয় অব্যয় সমাস পড়বে, এখন কোনো দরকার নেই আমার। আমি একদম চলে যাচ্ছি, একটা জিনিস খুঁজছিলাম সেটা পেলাম না আমি, যে উপসর্গের সংজ্ঞাটা কি এখানে দেওয়া নেই। আমি একটা বই থেকে আজকে তোমাদের ফটো পাঠিয়ে দেবো, যারা আমার পুরনো ছাত্রছাত্রী এখানে আছে তারা জানে, আগে আমি যে বই থেকে দিতাম সেই উপসর্গের একটা সংজ্ঞা ছিল, সেই উপসর্গের সংজ্ঞাটাও কিন্তু আমাদের দেখে রাখতে হবে। এই যে যেমন আমরা অব্যয়ের জন্য একটা কালিকা পড়লাম, সাদৃশং ত্রিশু লিঙ্গিসু সর্বাসু চ বিভক্তিসু বচনেষু চ সর্বেষু জন্ম বেদি তদব্যয়ম, ঠিক তেমনি উপসর্গের জন্য একটা কালিকা আছে, সেই কালিকাটাও আমাদেরকে দেখে রাখতে হবে। ঠিক আছে, এইটুকু অংশ আমরা অব্যয়ের ইন্ট্রোডাকশন পার্টে পড়লাম, বাকি কিচ্ছু দেখবো না। শুধু যদি বলি এই গোটা ইন্ট্রোডাকশন পার্টের মধ্যে অব্যয় সম্বন্ধে কি মনে রাখবো, আবশ্যিকভাবে এই নিয়মটা মনে রাখবো, 2 নম্বর নিয়মটা, এই কালিকাটা আবশ্যিকভাবে মনে রাখবো, এটা খুব ইম্পর্টেন্ট আমার মনে হয়। এবং পাণিনি, মহর্ষি পাণিনি অব্যয়কে কি বলেছেন সূত্রটা, এটা কিন্তু মনে রাখবো। আর বাকি দ্যোতক, বাচক কিচ্ছু মনে রাখা দরকার, সব আউট, টোটাল আউট। এবার এখান থেকে চলে যাচ্ছি আমি কতিপয় অব্যয়, তার অর্থ এবং উদাহরণ। আমরা অব্যয়ের 50% অর্থ জানি, আমরা 50% অব্যয়ের অর্থ জানি। দেখো এখানে লেখা আছে অকস্মাৎ মানে হঠাৎ, অগ্রত মানে সম্মুখে, অত মানে অতএব, অতীব মানে অত্যন্ত, অত্র মানে এখানে, অন্ত মানে ভিতরে, অন্তরা মানে মধ্যে, অন্তরে মানে ছাড়া বা ব্যতীত, অথ মানে তারপর, অথবা মানে অথবা, অথকিম মানে হ্যাঁ, অন্যথা মানে তা না হলে, অন্যত্র মানে অন্য স্থানে, অন্যথা মানে অন্য একদিন, অপি মানে ও, অপি চ, এই যে মানেগুলো আছে, তোমরা এই বাংলা মানেগুলোকে ভালো করে মুখস্থ করো। অকস্মাৎ, আমি প্রথম 10টা ধরে, অকস্মাৎ মানে কি হচ্ছে না, হঠাৎ।
অকস্মাৎ মানে কি হচ্ছে হঠাৎ, এটা তোমরা জানো প্রত্যেকেই, অকস্মাৎ হঠাৎ বাংলা মানে বাংলা ভাষাতে আমরা প্রয়োগ করি। এখান থেকে কেমন কোশ্চেন হতে পারে? ধরো, ভালো করে প্রত্যেকে শোনো, কত সাধারণ জিনিস আমরা ভুল করি। অকস্মাৎ বৃষ্টি অভূত, হঠাৎ বৃষ্টি হলো। ধরো এই যে অংশটায় দিয়ে দিল অকস্মাৎ দাগ দিয়ে দিল, একটা আন্ডারলাইন করে দিল, দিয়ে বললো রেখাঙ্কিত অংশটি কি? রেখাঙ্কিত অংশটি কি? তুমি অব্যয় পড়ে যাওনি, ধরো তুমি অব্যয় পড়ে যাওনি, দিয়ে দিল এটা পঞ্চমান্ত রূপ, এটা বিশেষণ, এটা ক্রিয়া বিশেষণ, আহ এটা অব্যয়। তোমার মধ্যে কিন্তু কাজ করবে অকস্মাৎ, অক দন্তের সময় আকার খণ্ডের তো অকস্মাৎ, মানে এটা মনে হয় পঞ্চ নরাতের মতো কিছু একটা হচ্ছে, এটা দাগ দিয়ে। মানে তোমার যদি অব্যয় সম্বন্ধে স্টক অফ ওয়ার্ড না থাকে, তুমি কি ভুল করতে পারো বুঝতে পারছো এখান থেকে? আমি যেটা বুঝাতে চেয়েছি তোমরা বুঝতে পারলে ব্যাপারটা? হ্যাঁ স্যার। সাধারণ জিনিস, সাধারণ নয়, অতি সাধারণ নগণ্য জিনিস, ক্লাস 7 এর জিনিস বলছি আমি, কিন্তু তোমার পরীক্ষা হলে কিভাবে ভুল হতে পারে রেখে দিচ্ছি। সেম জিনিস, অগ্রত মানে সম্মুখে, রামও অগ্রত গচ্ছতি, রাম সামনের দিকে যাচ্ছে। অগ্রত এই পদটাকে আন্ডারলাইন করে দেয়। দেখো কোশ্চেন টাইপটা কি হতে পারে সেটাই বলছি তোমাদের, ভালো করে শোনো প্রত্যেকে। এই লাইনটাকে অগ্রত দেখো কি কোশ্চেন, অগ্রতর পদটাকে আন্ডারলাইন করে দিল, দিয়ে বললো যে রেখাঙ্কিত পদটি কি? নিষ্ঠা প্রত্যয়ন্ত পদ, বিশেষণ পদ, অব্যয়, না অন্য কিছু? এটা অব্যয়ের মধ্যে পড়ছে অগ্রতটা, এটা মাথায় রাখতে হবে। আবার ধরো কোনো কারণে বলছে রাম আগে যাচ্ছে, ধরো এই বাংলাটা দিল তোমাকে পরীক্ষা, রাম সম্মুখে যাচ্ছে বা রাম আগের দিকে যাচ্ছে বা রাম অগ্রভাগে যাচ্ছে, দিয়ে বললো উপযুক্ত অব্যয়ে বসিয়ে বাক্যটির সঠিক অনুবাদ নিম্নের কোনটি? বা রাম ড্যাশ গচ্ছতি, উপযুক্ত অব্যয় বসিয়ে বাক্যের অর্থ সঠিক রাখ। ঠিক আছে, এই জায়গাটা কিন্তু তোমরা ভালো করে দেখে রাখবে। আচ্ছা, একই রকম ভাবে দেখো যে অত, অতীব, অত্র, এখানে, অন্ত, ভিতরে, অন্তরা, মধ্যে, এই যে যতগুলো অর্থ আছে তোমাদের প্রত্যেকটি কিন্তু ধরে ধরে মুখস্থ করতে হতে হবে। মানে শুধুমাত্র এই বাংলা মানেটা, অলম প্রয়োজন নেই, অহ মানে বা, এই বাংলা মানেগুলো তোমাদের কিন্তু গুরুত্ব দিয়ে মুখস্থ করতে হবে, ঠিক আছে? প্রত্যেকটি বাংলা মানে তোমাদের গুরুত্ব দিয়ে মুখস্থ করতে হবে। তোমাদের যদি এই বই নাও থাকে, অন্য কোনো বই থাকে, তোমরা সেখান থেকেও মুখস্থ করে নিতে পারো। আচ্ছা, এইবার আমি আসি, অব্যয় তোমাদের কার কার মুখস্থ আছে এখনো পর্যন্ত একটু বলো তো? স্যার আমরা সেই আপনি পুরানো একটা নোট দিয়েছিলেন হ্যাঁ, সেইটা থেকে সত্য সত্যনারায়ণ চক্রবর্তী বই থেকে। তখন মুখস্থ করেছিলাম। ঠিক আছে, ওই একই জিনিস আছে, আমি সেই নোটটাও দেবো, হ্যাঁ আজকেও হ্যাঁ দেবো। হ্যাঁ ওটা আজকেও দিয়ে দেবো, কারণ তোমাদের ওটা চোখ সেট হয়ে গেছে, ওটা তোমাদের এইটা সেট হতে অসুবিধা হবে। এই হলো আমার অব্যয়ের জিনিস। অব্যয়ের সম্বন্ধে, তোমার অব্যয় হলো তোমাকে পড়তে হবে, কি পড়তে হবে, কিভাবে দেখিতে হবে সেটা বলে দিলাম আমি। এবার বাকিটা পড়া তোমার কাজ। আচ্ছা, তাহলে আমার এখানে অব্যয় সম্বন্ধে আর কিছু বলার জায়গা নেই, আমি শুধু শুধু বলবো না, শুধু একটা জিনিস কয়েকটা জিনিস দেখিয়ে বলে দিলাম যে অব্যয় থেকে কেমন কোশ্চেন হতে পারে। না, অব্যয় থেকে কোশ্চেন হতে পারে এইরকমই জিনিস,
যে অব্যয়ের কারিকা থেকে শূন্যস্থান পূরণ, পাণিনির মতো অব্যয়ের সংজ্ঞা কি, এটা দেখলাম। এবং তারপরে আমি চলে আসছিলাম এই জায়গাটাতে পুরোপুরি অকস্মাৎ, অগ্রত, অত, অতীব, অত্র, অন্ত, অন্তরা, অন্তরেণ, অথ, এই যে যেগুলো বাংলা মানে পড়লে এবং বাংলা মানে কিভাবে কাজে আসবে। ঠিক আছে, রাম অথবা শ্যাম, রাম এবং রাম অথবা শ্যাম যাচ্ছে, এখানে অথবাটা কি পদ? অব্যয় পদ। অথ কিম অহং তত্র গমিষ্যামি, হ্যাঁ আমি সেখানে যাব। এই বাক্যটার মধ্যে কটা অব্যয় আছে বলো তো? অথ কিম অহং তত্র গমিষ্যামি, এখানটায় কটা দুটো অব্যয় আছে বাক্যটা? হ্যাঁ, দুটো দুটো আছে। দুটো অত কি দুটো একটা, তত্র একটা, হলো। একই রকম ভাবে ধরো অন্যত্র, তত্র বালক ও জ্ঞান লাভ হয় অন্যত্র করছে, বালক জ্ঞান লাভের জন্য অন্য জায়গায় যাচ্ছে, অন্যত্র। অন্যত্র মানে কি? বালক জ্ঞান লাভের জন্য অন্যত্র যাচ্ছে, এই যে ধরো অন্যত্র, এটাও কিন্তু কিসের মধ্যে পড়ছে? অব্যয়ের মধ্যে পড়ছে। তাই অব্যয়গুলোকে চিনে রাখা, তার বাংলা মানে বুঝে রাখা একান্ত প্রয়োজন, কারণ বাক্য অনেক দেওয়া থাকবে, বাক্যের মধ্যে কটি অব্যয় আছে খুঁজে নাও। শূন্যস্থানের ক্ষেত্রে উপযুক্ত অব্যয় বসিয়ে শূন্যস্থান পূরণ করো। অব্যয়কে ভুল ভুল ভাবে রিপ্রেজেন্ট করে অশুদ্ধি সংশোধন, এই সব রকমের কোশ্চেন কিন্তু তোমাদের হতে পারে। বুঝতে পারলে? এই সব রকমের কোশ্চেন তোমাদের কিন্তু পরীক্ষায় আসতে পারে। কারো কোনো জিজ্ঞাসা আছে এখান থেকে? আর তাহলে আমি এখানে আর সময় ব্যয় করবো না এই জায়গায়। বলছি যে স্যার স্যার আমি সেটা মাত্র একজন জয়েন। একজন একজন প্রাদি একজন বলো। প্রাদি এরকম করে আছে না, ওগুলো দরকার নেই তো? হ্যাঁ বলো। বলছি সেই চ আদি, তারপরে প্র আদি, প্রাদি নাকি এরকম যেগুলো আছে কিচ্ছু সেগুলো কি দরকার দরকার নেই, নেই? কিচ্ছু দরকার নেই। আমি বলে যেটা বলি সেটা তুমি শোনো। দরকার ঠিক একটাই, আছে স্যার, হ্যাঁ অব্যয়ের কারিকাটা মনে রাখবে, পাণিনির মতে অব্যয়ের হ্যাঁ 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 সংজ্ঞাটা কি মনে রাখবে, বাকি অব্যয়ের হ্যাঁ বাংলা মানেগুলো মাথার মধ্যে একদম পিনের মতো গেঁথে রাখবে। বাকি আমি হ্যাঁ। যখন কোশ্চেন দেবো অব্যয় থেকে, তখন তুমি বুঝতে পারবে অব্যয়টা তোমার কিভাবে ব্যবহার করতে হচ্ছে। বাকি অব্যয়ের সম্বন্ধে হিজিবিজি কিচ্ছু কোশ্চেন, তবে কারিকাটা অবশ্যই মনে রাখবে, ওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শূন্যস্থান পূরণ হিসেবে বা ওখান থেকে কিছু পদ ফাঁকা দিল, সেখান থেকে কিছু একটা কোশ্চেন হওয়ার চান্স প্রবল। হ্যাঁ, আরেকটা জেরক্স আমি আজকে দেবো একটু পরে, জেরক্স বলতে ওই পিডিএফ করে দেবো, সেখানে অব্যয়ের মধ্যে উপসর্গের সংজ্ঞা কি সেটাকে বেশ করে কিছু একটা শ্লোক আছে, সেই শ্লোকটা কিন্তু মনে রাখবে। এই হলো অব্যয় সংজ্ঞা। অব্যয় নিয়ে কারো কোনো জিজ্ঞাসা আছে আর? বলো। না স্যার। স্যার অব্যয়ের কি শুধু বাংলা মানেটা পড়তে হবে? মানে ব্যাপারটা কি জানো তো, ঘরে যদি কারো চাল থাকে, চাল মানে রাইস, ঘরে যদি কারো চাল থাকে, সে কি বলবো, আহ, ভালো দামি চাল হোক আর রেশনের চাল হোক, সেরকম সেটাতে পান্তাও খেতে পারবে, ভাতও খেতে পারবে, মুড়িও ভাজতে পারবে, বা অন্য কিছু খাবার তৈরি করেও খেতে পারবে। সেম জিনিস অব্যয়ের বাংলা মানে হলো চালের মতো। তোমার যদি বাংলা অব্যয়ের পুরো বাংলা মানেগুলো মুখস্থ থাকে, তাহলে অব্যয় থেকে যেমন টাইপেরই কোশ্চেন দিন সেটাই ইউজ করতে পারবে। বুঝাতে পারলাম? ব্যাপারটা কি বুঝতে পারা গেছে কি যেটা হ্যাঁ বললাম স্যার, আমি? হ্যাঁ স্যার, চলুন এগিয়ে যান, হ্যাঁ, এগিয়ে যান স্যার, এগিয়ে যান। আচ্ছা ঠিক আছে। স্যার, বলো। হ্যাঁ বলছি ওই কারিকাতে একটা প্রথম লাইনে দেখা আছে সর্বাসু যেটা আছে, ওই মধ্যে হসু, ওই বানানটা কি ঠিক আছে? কোনটা? ওই ফার্স্ট লাইনে দেওয়া আছে না সদৃশং ত্রিশু লিঙ্গে সর্বাসু বিভক্তিসু, তো ওইখানে হ্যাঁ, সর্বাসু যেটা মধ্যস্থ কি ঠিক আছে? মনে হচ্ছে ভুল আছে প্রিন্টিং। কারণ হচ্ছে যে দন্তেস দন্তে দেওয়া দন্তেশ্ব উচিত। হওয়ার কথা আর কি। হ্যাঁ, হ্যাঁ স্যার, ওর ওই দন্তস্থ হবে, দেখেছি কিন্তু। ঠিক আছে। এগুলো পানিনি আমরা বই থেকে লক্ষ্য করবে, কারেকশন বা ব্যাকরণ কমিটি থেকে লক্ষ্য করবে, এখানে কোনো ভুল থাকে না এগুলো। এগুলো বাজার চলতি বই। এখানে আসলে তোমাদের অব্যয়ের বাংলা মানের সঙ্গে একটা বাক্যটার বাংলা মানে দেওয়া যায়, তোমাদের বুঝতে সুবিধা হয়, সেই জন্য এই বইটা আমি জেরক্সটা দিলাম এবারে। আর এটা আজকে জেরক্স দেবো এখান থেকে। ঠিক আছে, তাহলে আমি এখান থেকে আপাতত বেরোচ্ছি। আচ্ছা, তাহলে আমি এখানে কয়টা কথা বলে নিই, তোমাদেরকে আর কি কি পড়ানো হয়েছে এখনো পর্যন্ত ফার্স্ট ক্লাস থেকে। কেউ একজন কেউ একজন অন আছো, কেউ একজন অন আছো, সে সে কিন্তু মিউট হও। হ্যালো স্যার। এক মিনিট, আমার ফোন এসে, ফোনটা কাটিয়ে আগে
হ্যাঁ বলো, কেউ একটা কিছু বলছিলে, প্রশ্ন বলো। কেউ একটা কোশ্চেন করছিলে কিছু, কেউ একটা আমার কথা শুনতে পাওয়া যাচ্ছে? হ্যাঁ স্যার শোনা যাচ্ছে। কেউ একটা কিছু কোশ্চেন করছিলে, আমার কোশ্চেনটা বলো, কোশ্চেন করে থেমে গেলে। হ্যালো স্যার। হ্যাঁ বলো। স্যার বলছি অব্যয়ের এবো আর এবমের ডিফারেন্সটা একটু বুঝিয়ে দিন না। এবো আর আর এবম। দেখ, এখানে দেখলে বুঝতে পারবে। দেখ, দেখো এবো মানে কি বলা হচ্ছে, অবশ্যই। এবং মানে এইরূপ। অর্জুন অবশ্যম এব বীর, অর্জুন অবশ্যই বীর, মানে এইভাবে কোনো ডাউট নেই। এবং মানে এইরূপ, এবং কুরু মানে এইরূপ করো। ক্লিয়ার হয়েছে কোশ্চেন যে করছিল? আচ্ছা স্যার। কোশ্চেনটা ক্লিয়ার হয়েছে, হ্যাঁ কি না? হ্যাঁ দুটোর স্যার। অর্থ, দুটোর অর্থ পুরো আলাদা। তোমাদের বাংলা মানে আচ্ছা গুলো মুখস্থ করতে হবে, এটা তোমাদের স্টক অফ ওয়ার্ড বৃদ্ধির জন্য একান্ত প্রয়োজন। আচ্ছা, এবার আমি এখান থেকে বেরিয়ে যাই। আচ্ছা, আমার কি কি পড়ানো হয়েছে এখনো পর্যন্ত? শব্দরূপ, 2 নম্বর ধাতুরূপ কিছুটা, 3 নম্বর সন্ধিটা কমপ্লিট করেছি আমি, 4 নম্বর অব্যয়, 5 নম্বর যদি বলি সেটা দরকার আমার, যেটা হলো ব্যঞ্জনান্ত শব্দ, আর 6 নম্বর যেটা দরকার সেটা হলো ধাতুরূপটা কিছু এগানো দরকার আছে। আমার টার্গেট ছিল কি বলতো, আমার টার্গেট যেটা আছে সেটা হলো বিফোর রথযাত্রা, মানে আগামী শুক্রবার রথযাত্রা আছে, তার আগে আমার সবগুলো শব্দরূপ, মানে স্বরান্ত শব্দ, সর্বনাম শব্দ, ব্যঞ্জনান্ত শব্দ, সংখ্যাবাচক শব্দ, ধাতুরূপের প্রায় 4টা ইউনিট, সন্ধি, অব্যয় এবং অনুবাদ। অনুবাদের নিয়মটা আমি প্রাথমিক নিয়মটা আমি করিয়ে দিয়েছি। এই অংশটা আমার কভার করে নেও, মানে এই জায়গাটা আমি কভার করে নিতে চেয়েছি। অনুবাদের প্রাথমিক পর্যায়ে আমি শেষ করে নিয়েছি, মানে সোজা কথা বলতে গেলে 1 2 3 4 7 আর 6 এর হাফ, এই অংশটা আমার হয়ে গেছে। আমার এরপর থাকছে ব্যঞ্জনান্ত শব্দ দুটো বাকি থেকে যাচ্ছে এখনো পর্যন্ত, আর ধাতুর বিষয় বাকি থেকে যাচ্ছে। আচ্ছা, আমি তো শেষ করে দিলাম, আমি আজকে একটু ফ্র্যাঙ্কলি জানতে চাইছি তোমরা এখানে যারা যারা উপস্থিত আছো, তোমাদের শব্দরূপ গুলো সবাই সব মুখস্থ হয়ে গেছে? ধাতুরূপ গুলো যতটা পড়েছিলাম, ভাদিগণীয় আর একটা সাদিগণীয় করে পড়িয়েছিলাম, সেটা মুখস্থ হয়ে গেছে কমপ্লিট। অব্যয়টা এইমাত্র পড়ালাম। অনুবাদের নিয়মটা রপ্ত হয়ে গেছে আশা করছি, আর সন্ধিটা আশা করছি রপ্ত হয়ে গেছে। তোমার তোমাদের যদি এই স্যার স্যার অংশ, বলছিলাম, হুম, বলছি স্যার সেই যে অনুবাদ প্রকরণ স্যার, হ্যাঁ 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 বলছি অনুবাদ প্রকরণে হ্যাঁ ওই যে 2 নম্বরটা যেটা করেছেন, হ্যাঁ, তারপরে সেই যে 11 নম্বর, 11 নম্বর যেটা, ওগুলো প্রোগ্রাম ঢুকতে হবে না, বুঝতে পারবো না আমি। আচ্ছা বলো আচ্ছা আমাকে। আচ্ছা, মানে তো উদ্দেশ্য বিবাহের ব্যাপারটা যেটা আছে হ্যাঁ হ্যাঁ, স্যার, ওইটা একটু আরেকবার বললে ভালো হয়। কারণ আগে আমি এটা বুঝি, শুনো তারপরে যাবো আমি। এইটুকু অংশের হ্যাঁ স্যার। মধ্যে শব্দরূপ কার কি বাকি আছে এখনো পর্যন্ত নিজস্ব প্র্যাকটিসের মধ্যে? শব্দরূপ কি কি বাকি আছে এখনো প্র্যাকটিসের মধ্যে?
দেখো আজকে আমি যেটা পড়াতে ক্লাসটা করছি এই ক্লাসটা কিন্তু আগামী মাসে তোমাদেরকে যে স্পিডটা আমি দেব, মানে আগামী মাসে আমি তোমাদের যে স্পিডটা দেবো সেই স্পিডটা কিন্তু ভয়ানক স্পিড, আমি বলে দিচ্ছি আগে থেকে। রথযাত্রার পর থেকে যে ক্লাসগুলো হবে সে কিন্তু এবার মারাত্মক স্পিড আমি আগাবো। যেমন তার মধ্যে প্রথমে পড়বে বাচ্চ, বাচ্চের 3টা ভাগ আমি পড়াবো। তারপরে আমি সোজাসুজি চলে যাব সেটা হলো কৃৎপ্রত্যয় এবং তদ্ধিত প্রত্যয়। কৃৎপ্রত্যয়, তদ্ধিত প্রত্যয়, বাচ্য, এই 3টে জিনিসকে আমার টার্গেট আছে জুলাই মাসে শেষ করা, এবং এই 3টে জিনিস শেখা মানে তোমার অনুবাদের মেইন জিনিস শেখানো হয়ে যায়। আর ওই জিনিস পড়ানোর জন্য বা শেখানোর জন্য তোমার এই যে অংশগুলো আমি পড়িয়েছি এখনো পর্যন্ত, শব্দরূপ, ধাতুরূপ, সন্ধি, অনুবাদের বেসিক অংশ, এইগুলো সম্বন্ধে তোমাকে খুব এক্সপার্ট হতে হবে। নইলে ওই অংশ আমি পড়িয়ে যাব, তোমার মাথায় কিছুই ঢুকবে না, টোটাল আউট অফ ব্রেন হয়ে থাকবে। তাই আমি বারে বারেই বলছি, যেটা আমার প্রথম এবং মানে প্রধান রিকোয়েস্ট, আমি যা পড়িয়েছি এখন পর্যন্ত শব্দরূপ, স্বরান্ত শব্দ, সর্বনাম শব্দ, সন্ধি, ধাতুরূপ, সবটা তুমি ইমিডিয়েট তোমরা রপ্ত করো, ইমিডিয়েট, যেন কোনোভাবেই না ফাঁক ফাঁক না থাকে। আর তার সঙ্গে অব্যয়টা দিলাম, এটা ইমিডিয়েট রপ্ত করো, নচেত কিন্তু আমার পক্ষে সামনের দিকে এগাতে গেলে আমি এগিয়ে যাব, তোমরা পিছিয়ে থাকবে, তোমাদের বিরক্ত হবে, ক্লাস সম্বন্ধে ইন্টারেস্ট আসবে না তোমার। কারণ এরপরেই কিন্তু অরিজিনাল কঠিন জায়গাগুলো আমি ঢুকবো। আমার কাছে কঠিন জায়গার মধ্যে বাচ্য, কৃৎপ্রত্যয়, তদ্ধিত প্রত্যয়, কারক, সমাস, সনন্ত, জগন্ত, আর এর বাইরে যে অংশগুলো আছে সেগুলো মুখস্থের জায়গা। এই 7টা অংশ আমাকে কিন্তু আগামী জুলাই মাস এবং আগস্ট মাসের 15 তারিখের মধ্যে শেষ করে দিতে হবে। যদি সেপ্টেম্বরে পরীক্ষা হয়, আমি শিওর সেপ্টেম্বর মাসে পরীক্ষা হবে না, কিন্তু তোমাকে এই জায়গাটা শেষ করে দিতে হবে। কোনো আমি জানতে চাইছি, এখানে 34 জন মতো প্রেজেন্ট আছে এই মুহূর্তে, আমি ঠিকভাবে বুঝতে পারছি 34 জন কারা কারা। আমি যদি বলি কাউকে কোনো কিছু কোশ্চেন জিজ্ঞেস করি, তোমরা বলতে পারবে তো উত্তরগুলো সবগুলো? যে যদি সন্ধি দিয়ে কোনো কোশ্চেন করি, কোনো শব্দ বা শব্দরূপ থেকে কোনো কোশ্চেন করি বা ধাতুরূপ থেকে কোনো কোশ্চেন করি, পারবে তো প্রত্যেকটা বলতে? আজকের ক্লাসটা আমি স্পেসিফিকলি তেমন কিছু পড়ানোর জন্য নিইনি, আমার পরবর্তী পরিকল্পনা কি কি সেটা বলার জন্য আমি ক্লাসটা আজকে নিচ্ছি না। কারণ পরবর্তী পরিকল্পনাতে কিন্তু হিউজ প্রেশার আসতে চাইছি। আর আরেকটা জিনিস এখানে আমি জানতে চাইছি, আমার পরিকল্পনা অনুযায়ী পরের মাসে যদি আমি বাচ্য পড়াই, তার সঙ্গে আমাকে কৃৎপ্রত্যয় পড়াতে হবে এবং তদ্ধিত প্রত্যয় পড়াতে হবে, ঠিক আছে? বাচ্য, কৃৎপ্রত্যয়, তদ্ধিত প্রত্যয়, এটা যখন পড়াবো এর সঙ্গে আমি অবশ্যই পড়াবো মহাভারত এবং গল্প সাহিত্য, মহাভারত এবং গল্প সাহিত্য। আর যদি আমি পরবর্তী ক্লাসে, মানে পরবর্তী মাসে, ক্লাসে নয় মাসে, 4টা মধ্যে যদি কারক বিভক্তি শুরু করি আর সমাজ শুরু করি, তাহলে তখন তার সঙ্গে বেদ পড়াবো এবং নাট্যসাহিত্যিক দেখাবো। তোমরা কোনটা প্রথম স্টেপে নিতে চাইছো, বাচ্য, কৃৎপ্রত্যয়, তদ্ধিত প্রত্যয়, না সমাস, কারক, বেদ, কোনটা তোমরা নিতে চাইছো জানাবে তো আমাকে। সমাজ একজন না একজন স্যার, বাচ্চাটাই বলবেন, বাচ্চাটা পড়ালে ভালো হয় স্যার। একজন একজন কাইন্ডলি রিকোয়েস্ট করছি। হ্যাঁ স্যার, স্যার বাচ্চা পড়ালে ভালো হয়। হ্যাঁ কারণ স্যার, বাচ্চাটা পড়ালেই ভালো হয় প্রথমে। কারণ বাচ্চটা এবং বাচ্চের সঙ্গে কৃৎপ্রত্যয় ওতপ্রোতভাবে যুক্ত, যদি আমি বাচ্চা না পড়ে তো কৃৎপ্রত্যয় পড়ার কোনো দাম থাকবে না, ঠিক আছে? অতএব বাচ্চটা যদি আমি না পড়াচ্ছি তাহলে আমি কিন্তু কৃৎপ্রত্যয় পড়াতে পারবো না। আর আমার মনে হয়, আমার ব্যক্তিগতভাবে মনে হয়, তোমাদেরকে বাচ্চ সম্বন্ধে ডোজটা আগে দেওয়া দরকার আছে, কারণ সমাজ কারক তোমাদের একটা হালকা হলেও বা বেসিক আইডিয়া তোমাদের আছে, কিন্তু বাচ্চ, কৃৎপ্রত্যয়, তার অ্যাপ্লিকেশন এবং তদ্ধিত প্রত্যয় তোমাদের আইডিয়া কিন্তু খুব দুর্বল। আমার যেটুকু অভিজ্ঞতা আমি সেখান থেকেই বলছি। আমি তাই জন্য চিন্তা করছিলাম যে আগেই আমি বাচ্চাটা শুরু করবো, তবে কি আমি বাচ্চা শুরু করি, সমস্যা আছে স্যার। একটু মিউট হও, মিউট হও। তবে আমি বাচ্চই পড়াই আর কৃৎপ্রত্যয় পড়াই, যাই পড়াই, একটা জিনিস সবচেয়ে গুরুত্বপূর্ণ, তোমাকে তার আগে এই শব্দরূপগুলো, ধাতুরূপগুলো, অব্যয়গুলো এবং অনুবাদের বেসিক নিয়মগুলো তোমাকে একদম ঠোঁটস্থ, কণ্ঠস্থ করতে হবে, নচেত আমি পড়িয়ে যাব, স্যার ধোঁয়া দেবে। বলছি যে, স্যার হ্যাঁ বলো। বলছি যে শব্দরূপ সবগুলোই করতে হবে?
মধ্যে শব্দ পড়তে হবে? না, শব্দ তো আমি অনেক বেছে দিয়েছি এবারে, সব দিইনি তো স্যার আমি। আমি তো দেরি করে মানে হয়েছি, হ্যাঁ ওই হ্যাঁ জন্য হ্যাঁ, জিজ্ঞাসা আমাকে অনেক করছি। ছাত্রই বলেছিল শব্দের ব্যাপারটা। আমি আশা করছি তোমাকে রোববারের মধ্যে হয়তো কাল রাত্রে হতে পারে, হ্যাঁ, স্বরান্ত শব্দের ওপরে, মানে প্রিভিয়াস ক্লাসের মধ্যে ফার্স্ট ক্লাসটা থাকবে হলো। এখন আর আমার রেকর্ডিং এর কোনো সমস্যা নেই, যেহেতু রেকর্ডিং এর আমাদের সমস্ত সফটওয়্যার চলে এসেছে, অসুবিধা হচ্ছে না। আহ, হয়তো আহাম্মক কোনো ভালো ভিডিও হচ্ছে না, কিন্তু বুঝতে পারবে, যার আইডিয়া থাকবে, যার চেষ্টা সে বুঝতে পারবে। আমি আগামীকাল বা আগামী পরশু রাত্রির মধ্যে, আগামীকাল রাত্রির মধ্যে চেষ্টা করব যে স্বরান্ত শব্দের উপরে একটা ভিডিও হলো সর্বনাম শব্দের উপরে, যেগুলো ইম্পর্টেন্ট জায়গা সেইগুলো। আর কেউ মিউট হও, কারণ খোলা আছে। এবং ধাতুরূপটা কিভাবে পড়বে তার উপর একটা ভিডিও, এবং আরেকটি ভিডিও হলো তোমার ব্যঞ্জন সন্ধির উপরে। এরকম 5টা ভিডিও, আধ ঘন্টা 35 মিনিট 25 মিনিট করে ভিডিও গ্রুপে আমি পোস্ট করব, মানে ইউটিউবের মাধ্যমে পোস্ট করব। যাদের দেখা হয়নি বা যারা এগুলো পড়েনি তারা বুঝতে পারবে। আমার কাছে কিন্তু যেটা রথযাত্রা পর্যন্ত, মানে আগামী 26 তারিখ পর্যন্ত আমার যে টার্গেট ছিল, সে টার্গেট কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। অ্যাকচুয়ালি আমার টার্গেট ছিল শব্দরূপটা পড়ানো, ধাতুরূপটা পড়ানো, অব্যয় পড়ানো, সন্ধি পড়ানো এবং অনুবাদের বেসিক নিয়মগুলো জানিয়ে দেওয়া, এবং রামায়ণটা পড়িয়ে দেওয়া। আমি তার মধ্যে রথযাত্রার মধ্যে তোমাকে আমি মহাভারতটা পড়িয়ে দেবো। আমার টার্গেট ছিল, টার্গেট কমপ্লিট করে দিয়েছি। এবার এইটুকু অংশ তুমি নিজে কতটা কমপ্লিট হয়েছে, কতটা পারদর্শী হয়েছে, সেটা তোমার ব্যাপার। আমি প্রত্যেকদিন 6টা করে সেট দিচ্ছি। আমি দেখছি যে দেখো এই গ্রুপে অনেকেই আছে যারা পড়ে না বা যারা অন্য কোনো কাজের সঙ্গে যুক্ত, মানে একসময় আমার ছাত্র ছিল। আমি তো এখন ইন জেনারেল এতেই তো দিচ্ছি সবগুলো। এখনো তো আমি আলাদাভাবে মানে পেইড গ্রুপ করিনি। এই যখন থেকে বাচ্চ পড়ানো শুরু করব 26 তারিখ, তখন থেকে আমি পেইড গ্রুপ করে দেবো, ঠিক আছে? আর তখন থেকে আমি ওই গ্রুপে আর কিছু দেবো না। গ্রুপ যেমন আছে তেমনই থাকবে, বিভিন্ন অ্যাডভার্টাইজমেন্ট গুলো বা বিভিন্ন পরীক্ষার সময় বিজ্ঞপ্তি বা ইত্যাদি জানানোর জন্য আমার খুব কাজে লাগে ওটা। আহ, তবে আমি কিন্তু এরপর যে নোটস গুলো দেবো সেটা কিন্তু ওই পেড গ্রুপের মধ্যেই দেবো, আর এই গ্রুপে আমি দেবো না, কিছুই দেবো না এই গ্রুপে এতক্ষণ। শুধুমাত্র কিছু যদি ইম্পর্টেন্ট নোটিসটাই দেবো, অন্য কিছু দেবো না এখানে। আমার উদ্দেশ্য ছিল রথযাত্রা পর্যন্ত শব্দরূপ, ধাতুরূপ, অনুবাদের বিশেষ অংশগুলো, অব্যয়, সন্ধি, রামায়ণ, এই অংশটা শেষ করে আমি আমি তাও বলছি 26 তারিখ এখনো দূর আছে, তার আগে আমি মহাভারতটা পড়িয়ে দেবো। আর ধাতুরূপ থেকে আরো কিছু ডিটেলস গিয়ে আমি পড়িয়ে দেবো। কিন্তু তার চেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো তুমি কতটা কভার করতে পেরেছো। আমি তো বললে 1 মাসের মধ্যে সিলেবাস শেষ করে দেবো, পড়িয়ে শেষ করে দেবো। আমি যে এরপরে বাচ্চ শুরু করব, তুমি নিজেকে বাচ্চ পড়ার জন্য কতটা স্ট্রং করেছো। তোমাদেরকে তো আমি শব্দরূপ পড়িয়েছি। আমি গতকাল একটি বিশেষ নামকরা সংস্থার রাত্রিবেলায় শুতে যাওয়ার সময় ইউটিউবে বসে বসে শব্দরূপ পড়ানো দেখছিলাম, যাদের ইউটিউবে ভিউয়ার্স হলো ওই শব্দরূপ পড়ানোর জন্য প্রায় 33,000, 3,300 ভিউয়ার্স দেখছি। আমি ওপেন চ্যালেঞ্জ দিয়ে বলছি, তার চেয়ে কয়েকশো গুণ ভালো পড়িয়ে দিয়েছিলাম শব্দরূপ। আমি পড়িয়ে দিয়ে যাচ্ছি। আমার টেকনোলজি বা আমার মানে ইলেকট্রনিক্স টেকনোলজি আমার কাছে আহাম্মক কিছু নেই, যা দেখাতে হয় তাই দেখাচ্ছি। কিন্তু তোমাকে যেটা সবচেয়ে করতে হবে, আমি যেটুকু অংশ পড়িয়েছি সেটা তোমাকে আগামী 7 দিনের মধ্যে, রথযাত্রার মধ্যে এনি হাও কভার করতে হবে। আর যদি কভার করতে না পারো, পরবর্তী আমি রথযাত্রার পরের দিন থেকে যা শুরু করব, বাচ্চ প্রত্যয়, তুমি কিচ্ছু বুঝতে পারবে না। ধোঁয়া দেখবে, ধোঁয়া। বুঝতে পারলে? তাহলে তোমাদের এই মুহূর্তে আজকে শুক্রবার, ডেটটা সম্ভবত 20 তারিখ বা 21 তারিখ হবে। 26 তারিখ বা 27 তারিখ রথযাত্রা আছে, তার আগে আমি যা যা পড়িয়েছি সবগুলো জিনিস তোমাদেরকে কভার করতে হবে। নাম্বার 1 স্বরান্ত শব্দ, নাম্বার 2 সর্বনাম শব্দ, নাম্বার 3 ধাতু, ভাদিগণী ধাতু, নাম্বার 4 টোটাল সন্ধি, নাম্বার 6 টোটাল, মানে আমি অনুবাদের যে নিয়মগুলো পড়িয়েছি, অনুবাদ 1 যেটা বলছি, ওটা ভুল করে অনুবাদ 2 লেখা হয়ে গেছিল, ওই অংশটা তোমার কভার করতে হবে, নিয়মগুলো। এটা তোমরা আগে পারদর্শী হও। আগামী কি বারের মধ্যে, আগামী শুক্রবারের মধ্যে, আমি আগামী শুক্রবার দিন রাত্রি থেকে শুরু করব বাচ্চ। ওকে, তার আগে আমি গ্রুপটাকে ভাগ করে দেবো। আর যারা যারা বিভিন্ন ক্লাস বুঝতে পারোনি
বা আমাকে একটি মেয়ে অনেকগুলো কোশ্চেন করেছিল, আমি দুঃখিত আমি উত্তর দিতে পারিনি, ভুলে গেছি চাপের জন্য। আসলে বহু রকমের চাপ থাকে। এই ধরো মানে স্কুল থেকে এসে আমি এখন ড্রেসটা চেঞ্জ করার সময় পাইনি, মানে এত এখন বিভিন্ন রকমের চাপ, আমি কিছুই সময় করতে পারছি না। আমি তোমাদেরকে বলছি, এই যে অংশগুলো আমি পড়িয়েছি, এই অংশগুলোর মধ্যে যার যা জিজ্ঞাস্য আমাকে হোয়াটসঅ্যাপ করে দাও। আমি স্পেসিফিক্যালি তোমাদেরকে পার্টিকুলার বিফোর রথযাত্রা ক্লিয়ার করে দেবো। কিন্তু রথযাত্রার পর আমি যখন নতুন ব্যাচ করে বাচ্চ প্রত্যয়গুলো শুরু করব, তার আগে তোমাদের এই অংশটা ক্লিয়ার করে নিতে হবে, নইলে আমি যখন বাচ্চ পড়াবো যা পড়াবো কিচ্ছু বুঝতে পারবে না, জিরো। কারো কোনো জিজ্ঞাসা আছে এর উপরে? আর স্যার 5 নম্বরেটা আপনি ব্যঞ্জনান্তটা কি লিখেছেন? ওটা হলো ব্যঞ্জন শব্দ রূপটা আমার পড়ানো হয়নি এখনো, বুঝতে পেরেছো? ব্যঞ্জন শব্দটা হ্যাঁ। এখন পড়ায়নি, ওটা বাকি থেকে গেছে এখন আমার পড়া। স্যার ওটা কি পরে বলে দেবেন? ব্যঞ্জনান্ত হ্যাঁ, শব্দটা পরে পড়বেন? ওটা হ্যাঁ, পড়া হবে অবশ্যই তো না? অবশ্যই অবশ্যই। ওখানে কি কি ইম্পর্টেন্ট অংশ আমাকে বলে দিতে হবে প্রত্যেকটা। স্যার, বলো। স্যার রামায়ণের প্রথম শব্দ কি হবে? তম হবে। কি বলো, কোশ্চেন উত্তরটা আমাকে বলো, উত্তরটা কে বলছো? রামায়ণের প্রথম শব্দ তম একদিন বলছে, তম তম হবে, ওটা আমি বইয়ে দেখছিলাম। তম বলছে, তয়ব ম স্যার বলছে। তম না তপ হবে তো। তপ, ওটা কি? ফার্স্ট শব্দ তপ হবে, শেষ শব্দ প্রবর্ধতম হবে। উত্তরটা গ্রুপে লিখে পাঠিয়ে দিবে তো, আর আমাকে লিখে পাঠিয়ে দিবে, আমি গ্রুপে পোস্ট করে দিই। আমার কাছে শ্লোকটা ছিল, আচ্ছা শ্লোকটা আমি আচ্ছা আচ্ছা। হারিয়ে ফেলছি, খুঁজে পাইনি। রামায়ণের স্যার প্রথম ওটা শ্লোক তম বলে নয়, ওটা তপ। তপ তপ বিসর্গ হবে ফার্স্ট শব্দ, আর হ্যাঁ, শেষ শব্দ হবে প্রবর্ধতম। স্যার কৃষ্ণকালী মণ্ডলের বইতে আছে। আচ্ছা আচ্ছা। ধম আছে, হ্যাঁ প্রবর্ধতাম তো কৃষ্ণকালী নেই। আছে, প্রবর্ধম মানে আছে, লাস্ট শব্দ প্রবর্ধতা। প্রবর্ধম আছে লাস্ট শব্দ, হ্যাঁ। আমার কাছে মানে ওই দেখো, হয়তো ওইটা বলছি, আমার কাছে এই ওইটা বইটা ওইটা ওইটা। ছিল এক সময়, কিন্তু আমি কোশ্চেনটাকে না ওই জেরক্সটা হারিয়ে ফেলেছি বলে আমি উত্তর দিতে পারিনি। রামায়ণের প্রথম শ্লোক, মহাভারতের প্রথম শ্লোক ছিল, আর শ্লোক থাকলে তো অটোমেটিক বেরিয়ে যাবে উত্তরে, কিন্তু আমি কোশ্চেনটা হারিয়ে ফেলেছি, খুঁজে স্যার পাইনি। আমি একটা কোশ্চেন জিজ্ঞাসা করব? যদি পারি উত্তর দেবো, বলো। না বলছি স্যার, ওই নারী শব্দটা তো নদী শব্দরূপের মতোই হবে, তাই তো? হ্যাঁ, অবশ্যই। কিন্তু স্যার নারী শব্দের সম্বোধনে কিন্তু দন্তনায়কার রয় দীর্ঘই হয়, কিন্তু হর্ষইকার নেই, জানেন তো? নারী আমি শব্দে হেমচন্দ্রের বইতে দেখেছি, তারপরে এমনি ক্লাস 7-8 এর বইগুলোতেও দেখেছি। আমার তখন, আমি প্রথমে যখন হেমচন্দ্রের বইতে দেখি তখন আমার মনে হয়েছিল যে মনে হয় সামথিং মিসিং হতে পারে, কিন্তু যখন দুটো বইতে এক দেখলাম তখন আমার মনে হলো যে না, তাহলে হয়তো বিশেষত্ব কিছু একটা আছে। আচ্ছা আচ্ছা, তুমি যখন প্রশ্ন বললে, আমি ওই রূপচন্দ্রিকা বলে যেটা শব্দর্বের অথেন্টিক বই, আমি সেখানটাই দেখবো, ওখানটা আচ্ছা সবকিছু আচ্ছা, হ্যাঁ আছে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, রূপচন্দ্রিকা হলো আমি দেখেছি স্যার, কিন্তু আমরা যে নদী শব্দটা পড়ছি ওখানে কিন্তু যখন ওর সিমিলার যে শব্দগুলো ওখানে কিন্তু নারী শব্দটা আছে, কিন্তু ওর যখন সম্বোধনের একবচন বলছে তখন কিন্তু হর্ষইকার বলছে না, তখন হতে পারে। সবেতেই দেখছি দীর্ঘইকার আমি বলছে। আমি একবার কোনো কারণে তোমাকে বলছি, আমি রূপচন্দ্রিকা বইটা থেকে আমি দেখিয়ে নেবো, ফলে উত্তর তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। জয়শ্রী, হ্যাঁ বলো। তুমি যে বললে রামায়ণের প্রথম শব্দ হচ্ছে তপ, আর শেষটা কি বললে? প্রবর্ধতম। প্রবর্ধতমই হবে, মানে অনেকদিন আগে পড়েছিলাম তো, ওই প্রবর্ধতম হবে মনে হয়, আমি তাম একটা নয়। হ্যাঁ, আমি লিখে রেখেছি প্রবর্ধম, যে প্রবর্ধম আছে। নিপুঙ্গবম, এখানে লেখা আছে, ওই যেটা না, নারদ প্রবর্ধম পরি। হবে এটা। এটা হচ্ছে কি, কৃষ্ণকালী মন্ডলের বইটাই লেখা আছে, লাস্ট হ্যাঁ, হচ্ছে প্রবর্ধম। মন্ডলের বই থেকেই ওই বলছি তাহলে এটা। ওটাই, আমি হয়তো ভুলে গেছি, অনেকদিন কিন্তু আগে পড়েছিলাম আর কি, হ্যাঁ ওটাই বলছি। হ্যাঁ, এটা প্রবর্ধম দেখি লেখা আমার আছে। নিজের লেখা আছে, মানে নিজে পেন্সিল দিয়ে লিখে রেখেছি, ওটাই তো বেশি। নিপুঙ্গবম এইটাই লিখে রেখেছি, কি বাল্মীকি নারদ পরি, আবার সংস্কৃতে লিখে রেখেছি। যাই হোক, তুমি পাঠিয়ে দিও তোমার কাছে যেটা আছে। আমিও
ওই বইটা থেকেই পড়ছিলাম গো, বুঝতে পেরেছো? এবারে দাঁড়াও স্যার, দেখবো হ্যালো। আরেকবার, অনেকদিন। হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলো। বলছি স্যার, এই যে দীর্ঘ সন্ধির সূত্রটা কোনটা হবে? মানে অকস বর্ণে দীর্ঘ হবে। হ্যাঁ, কিন্তু সেই কৃষ্ণকালীর বইটাতে আমি দেখেছিলাম যে ওখানে বলেছে যে ওইটা হবে না, এরকম একটা আছে। কোশ্চেনটা বলো একটু আমাকে, আমি কোশ্চেনটাই বুঝতে পারছি না আমি। বলেছে যে দীর্ঘ সন্ধির সূত্র কোনটি? একটা অপশন আছে অকহ সবর্ণে দীর্ঘ, আর দীর্ঘ ইকহ সবর্ণে, আর একটা আছে সবর্ণে দীর্ঘ ইক। তারপরে বলেছে কোনোটিই নয়। এখানে অ্যান্সারটা করেছে কোনোটিই নয়। তো তাহলে দীর্ঘ সন্ধির সূত্র কোনটা হবে? আমার তো মনে হয় অপশবন দীর্ঘটা স্পিড বাঞ্ছ। হ্যাঁ, অকস বর্ণে দীর্ঘই তো, ওটাই তো ফার্স্ট, মানে ওটা তো দীর্ঘ সন্ধিরই তো সূত্র, ফার্স্ট মানে সূত্র যদি বলা হয়। কিন্তু এখানে অপশনটি সেই কোনোটিই নয় এইরকমটাতে দিয়েছে আর কি। তোমাদের একটা কথা বলি শোনো, তোমাদের ভালো করে কথা বলি শোনো। প্রত্যেকে যারা এই মুহূর্তে লাইনে আছো, 30 জন মতো আছো, আমি প্রত্যেকে একটা কথা বলছি। বাজার চলতি যে সেটের যে বইগুলো বেরোয় না, এই বইগুলোর উপরে খুব একটা বেশি ভরসা করবে না। বাজার চলতি যে বইগুলো বেরোয়, এই বইগুলোর উপর আহাম্মক বেশি ভরসা করবে না। কারণ এরা যে দেখো, মানে এগুলো বের করায়, কোশ্চেন গুলো বের করায়, সেইগুলোতে কিছু ভুল থাকে, আমি বারে বারে বলছি, সাবধান সেখানে। আচ্ছা, আর হ্যালো কোনো স্যার, কোশ্চেন? হ্যাঁ, বলো। বলছি সেট 1 আর 1/2 এটা কি করে দিয়েছেন আপনি? সেট 1/2 একদম সে প্রথম দিন করে দিন, সঙ্গে সঙ্গে। ওহো, আচ্ছা ঠিক ওই আছে। কোশ্চেনটা আমার কাছে নাই, আমার অবস্থা। গ্রুপে যদি থাকে থাকবে। না, কোশ্চেন আছে, অ্যান্সারটা আমার কাছে নেই আর কি। আচ্ছা, যাই হোক, ঠিক আছে। তোমাদেরকে কালকে আমি রাত্রে, তোমরা কাল রাত্রে 9টার সময় জয়েন হবে। কালকে তোমাদেরকে আমি দুটো জিনিস দেখিয়ে দেবো। একটা হলো ব্যঞ্জনান্ত স্যার ওটা শব্দ। প্রথম ক্লাসে হয়েছিল, আমারও নেই ওটা। আমি কোশ্চেনটা দেখি, পরের দিন যদি কারো কাছে জোগাড় কোশ্চেনটা আছে, উত্তরটা নেই আর কি। আচ্ছা, আমার কাছে নিজের কাছে কোশ্চেনটাই নাই, উত্তর কি করে দেবো? কোশ্চেনটা ভেনিস হয়ে গেছে, অফলাইনে ছাড়াকে দিয়ে দিয়েছিলাম, দিয়ে চলবে। আমাকে জেরক্স করে দিয়ে দিয়েছিলাম ওদেরকে। এবারে আমি কালকে তোমাদেরকে মানে ব্যঞ্জনান্ত শব্দটার উপর একটা ক্লাস নেব। আর তার সঙ্গে ক্লাস যেটার উপর নেব সেটা হলো ধাতুরূপের কিছু প্রয়োগের উপরে অনুবাদ অংশ আছে, তার উপর একটা ক্লাস নেব। আর স্পেসিফিকলি বলে দিচ্ছি আমি, হ্যালো হ্যালো হ্যালো, হ্যালো শান্তিনিকেতন, শান্তিনিকেতন ও বলছি, হ্যাঁ, মানে এই ভালো করে পড়লে কি পাবো কি চাকরিটা? ব্যবসায়ী লোকের চাকরি করে কি হবে? হুম, না তাহলে এই ক্লাসটা করি তাহলে। মজা। চাকরি থাকলেও বাকি টাইম ব্যবসা ব্যবসা কমে যাচ্ছে তো। ব্যবসায় থাকলে চাকরি চলে যেতে পারে। তাই কি চলে যেতে পারে? হ্যাঁ, দেখছেন তো কেমন লোকের চাকরি যাচ্ছে। ঠিক আছে, আগামীকাল তাহলে ব্যঞ্জন বর্ণটাই হবে। হ্যাঁ, ঠিক আছে, হ্যাঁ, ঠিক আছে দাদা। সুন্দরভাবে ক্লাস হোক। তোমাদেরকে আমি পরের দিন, মানে আগামীকাল রাত্রে ক্লাসে যে বিষয়টা নেব সেটা বলে দিচ্ছি আমি। ব্যঞ্জনান্ত শব্দ কিন্তু অনেক ক্রিটিক্যাল, স্বরান্ত শব্দ বা তোমার সর্বনাম শব্দ হচ্ছে অনেক বেশি ক্রিটিক্যাল। আমি কালকে তোমাদেরকে শুধু ব্যঞ্জনান্ত পুংলিঙ্গ এবং স্ত্রীলিঙ্গ শব্দটা পড়াবো, ওকে? আর তার সঙ্গে যেটা পড়াবো সেটা হলো, আমি ভাদিগণী ধাতু হয়ে গেছে, এরপরে দিনে তুদাদিগণী ধাতুটা এবং তার সঙ্গে রুধাদিগণী ধাতুটা পড়াবো কালকে, ওকে? স্যার আর একটা প্রশ্ন, হ্যাঁ, বলো, উদাহরণ বলো। বলছি যে ধাতুরূপে সকর্মক আর অকর্মক চেনার কোনো উপায় আছে? অবশ্যই, খুব সহজে বোঝা যাবে। একটু খুব যদি সহজ বলেন। খুব সহজে বোঝা যাবে। দেখো, বাক্যের মধ্যে, ধরো উদাহরণ দিয়ে বলছি আমি,
একটা বাক্য বলছি, ধরো রাম বিদ্যালয় গচ্ছতি। এটা কি এটা কি সকর্ম না অকর্ম? সকর্ম। গচ্ছতি ক্রিয়াপদ, আর তার সেই ক্রিয়াপদের কর্ম কোনটা? বিদ্যালয়। বিদ্যালয়। কিন্তু ধরো শিশু সেতে, এটা তো লেখা যায় না। এখানে কি সেতে ক্রিয়ার কি কোনো কর্ম খুঁজে পাচ্ছ? না স্যার, এটা অকর্ম। না। এটা অকর্ম। এবার দেখো, সকর্ম অকর্মের মূল ফান্ডটা কালাবিভক্তি পড়ার সময় বুঝতে পারা যাবে। তুমি তার আগে একটা কথা বলছি, তোমরা যখন ধাতুরূপ পড়ছো, যখন তোমরা মুখস্থ করছো, লেখা আছে এই ধাতুটি সকর্ম, এটি অকর্ম। এইখান থেকে তুমি বুঝবে। আমার মনে হয় পূর্ণেন্দু এই কোশ্চেনটাই আমার করেছিল অ্যাকচুয়ালি, যে একটা ধাতু আমি পড়ছি যে ভূ ধাতু, এটা সকর্ম না লেখা আছে অকর্ম কেন, এটা কি করে হ্যাঁ, বুঝবো? এইভাবে কি করে? তুমি জাস্ট এই কোশ্চেনটা আমি করতে চেয়েছিলে তো। ইয়েস স্যার। দেখো, যে ধাতু রূপগুলো, দেখো এই এই জায়গাটা না আমাদের উপলব্ধির জায়গা। এর জন্য কোনো সূত্রের চেয়ে বেশি উপলব্ধি কাজে লাগে। ধরো একটা কোনো কথা তোমাকে আমি বলছি, একটা ধাতু, এক মিনিট ধরো বলে দিচ্ছি, ধাতুর লিস্টটা খুলি। স্যার অকর্মক ধাতুর তো একটা লিস্ট আছে স্যার, ওসব সেই ভুলে যাবে। সত্তা লজ্জা এরকম তুমি আছে না সারা স্যার? জীবন মনে রাখতে পারবে না। আমি যেটা বলছিলাম মনে রাখার চেষ্টা করো, সেটাকে নিজের মধ্যে এনলার্জ করার চেষ্টা করো, সারা জীবন মধ্যে কেটে যাবে তোমার সমস্যাটা। ধরো ছুরি আমি একটা, একটা মিনিট ধরো বাবু, তোমাকে বলে দিচ্ছি। ধরো বৃদ্ধাতু বর্ততে, তাকে কি বলা হচ্ছে? অকর্ম। কেন বলছি? ভূ ধাতু অকর্ম, কেন বলছি? কেউ উত্তর দিতে পারবে? জয়শ্রী ঘাটি এক্ষুনি বলছিল যে এটা এরকম লিস্ট একটা আছে, এসে মানছি আমি, লিস্ট একটা আছে, আমিও জানি লিস্টটা। মানে আপনি বলেছিলেন, একবার বলেছিলেন, আপনিই তো বলেছিলেন। হেমচন্দ্রের বইয়ের নিচের দিকে লেখা আছে 2 লাইন করে, হ্যাঁ হ্যাঁ, ওই সত্তা লজ্জা এইসবই বলেছিলেন একবার। তার চেয়ে বড় কথা দেখবে, যে ধাতুর যে ধাতুর বা যে ক্রিয়ার, ফলটা ডাইরেক্ট কর্তা থাকলেও নিজে উপভোগ করতে পারে না, সেটা হলো অকর্ম। ধরো সি ধাতু মানে ঘুমানো, স্বপ্ন দেখা। ধরো একজন ঘুমাচ্ছে, ধরো রাম বিদ্যালয়ে যাচ্ছে, এই যে যাওয়া যে ক্রিয়াটা, এর কর্মটা রাম ভোগ করছে, কিন্তু রাম যখন ঘুমাচ্ছে, রাম যখন হাসছে, রাম যখন নাচছে, রাম যখন লজ্জা পাচ্ছে, এই লজ্জা পাওয়া, ঘুমানো, স্বপ্ন দেখা, নাচা, কান্না করা বা কান্নাকাটি করা, তুমি ভাবো তো, এখানে কি রামের সত্তাটা কি সেই ক্রিয়াগুলোকে উপভোগ করতে পারছে? তুমি যখন ঘুমাও, স্যার নাচাটা কেন হবে না? হ্যাঁ, নাচা কেন হবে নাচাটা না? হলো চিত্তের যে স্বাভাবিক অবস্থা, সেই স্বাভাবিক অবস্থা থেকে অনেক সরে যায় মানুষ। ধরো তোমার বিরাট নাচতে ইচ্ছা হচ্ছে, তুমি ভেবে নাও যে তোমার যে স্বাভাবিক মানসিকতার যে জীবনযাপন, সেখান থেকে তোমার মানসিকতা তখন সেখান থেকে অনেক সরে গেছে। স্যার একটা প্রশ্ন আছে। হুম। আপনি বললেন যে স্বাভাবিক অবস্থায় যে
মানে ডাইরেক্ট ভাবে কর্ম মানে ক্রিয়াটা করছে এবং কর্ম সেটাকে উপভোগ করছে, সেটা হচ্ছে সকর্ম, তাই তো? মূলত 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 তাহলে স্থা ধাতুটা হুম অকর্মক কেন? স্থা ধাতু মানে তো আমি আসছি না স্থা ব্রিদ ভূ যতগুলো থাকা, টু লিভ যতগুলো বাংলা মানে লেখা আছে থাকা, এখানেই কিন্তু সংস্কৃত ফিলোসফি প্রবেশ করে, মনে রাখবে। যতগুলো থাকা ক্রিয়া বোঝায়। আচ্ছা, তুমি বাড়িতে আছো, আমি মেদিনীপুরে থাকি, ভগবান মন্দিরে থাকেন, আত্মা আমাদের অন্তরে অবস্থান করেন বা থাকেন, যাই বলতে পারি। এই থাকাটার মধ্যে একটা লক্ষ্য করে দেখবে, থাকার ব্যাপারটার মধ্যে একটা ভালো করে লক্ষ্য করে দেখবে যে ভূ ধাতু মানে হওয়া, ভূ ধাতু মানে হওয়া, ব্রিদ মানে ওই একই টাইপের জিনিস আসছে। এই জায়গাগুলোতে দেখবে, যখন তুমি এই জায়গাগুলোকে ভালোভাবে উপলব্ধি করবে, যে ভালোভাবে এইগুলো কিন্তু আক্ষরিক অর্থ বা মানে বাংলা মানে বুঝিয়ে কাজ হয় না, এ ধরনের উপলব্ধির জায়গা। দেখবে যখন তুমি উপলব্ধি করে দেখবে থাকা ব্যাপারটা কোথাও একটা অস্থায়ী জিনিস বোঝায়। বলে, না স্যার, আমার তো মেদিনীপুরে বাড়ি, মেদিনীপুরে আমি থাকি, তাহলে এখানে কি করে অকর্ম হলো? এটা আধার সংজ্ঞা বোঝাচ্ছে, আধারে তুমি কিছুক্ষণ অস্থায়ী একটা ব্যক্তি, কারণ এখানে তোমার কোনোভাবে তোমার একটা চির চির চিরতরের সত্তা প্রকাশ করছে। এটাকে দার্শনিক দৃষ্টিতে ব্যাখ্যা করে তারা বুঝতে পারবে, তার আগে বুঝতে পারবে না। সংস্কৃত ব্যাকরণের কিছু কিছু জায়গার উত্তর ফিলোসফি দিয়ে বুঝতে পারলে, তুমি ডাইরেক্ট বাংলা মানে দিয়ে বা ডাইরেক্ট তুমি ইংরেজি ট্রান্সলেট করে তার অর্থের সঙ্গে এক হতে পারবে না। যেমন একটা উদাহরণ দিয়ে তোমাকে বলি, আমি একটা উদাহরণ দিয়ে বলি। ধরো উদাহরণটা একটু পেটে আসছিল, মুখে ভুলে গেলাম। ধরো আমি বলে দিচ্ছি একটু উদাহরণটা। স্যার সেবা করা সকর্মক তো? হ্যাঁ, সেবা করা সেবতে যেটা সেব ধাতু। সেব ধাতু, সেবতে সেবতে সেব সম্ভবত সকর্ম, সেব ধাতু সকর্মক। সকর্ম। কিন্তু লব ধাতু বা লাভ করা, এটা অকর্মক আমার মনে রাখবে। কারণটা কেমন হতো? লব ধাতু অকর্মক কেন বলতো? লব ধাতু আত্মনেপদী ভাদিগণীয়, কিন্তু হঠাৎ করে অকর্মক কেন? সহ ধাতু মানে সহ্য করা, এটা অকর্মক কেন বলতো? তুমি যা লাভ করছো সেটা ক্ষণস্থায়ী, কিছুক্ষণের জন্য। তুমি যা সহ্য করছো, কষ্ট বলো আনন্দ বলো, সেটাও কিন্তু কিছুক্ষণের, ক্ষণস্থায়ী। এই অর্থগুলোর মধ্যে অনেক গভীর দার্শনিক তত্ত্ব লুকিয়ে আছে। আমাকে অনেকদিন আগে একবার আমার স্যার পড়িয়েছিলেন, পড়ানোর সময় বলেছিলেন, কিন্তু সত্যি কথা বলতে এত জিনিস কি প্রত্যেক অর্থকে এইভাবে দার্শনিক তত্ত্বে মনে রাখা বা মনে রাখা সম্ভব নয় আমাদের। থ্যাংক ইউ স্যার। আর কারো কোনো কোশ্চেন? বলছি যে স্যার, ভাদি মানেটা কি? হ্যাঁ, বলছি যে ভাদি মানেটা কি? ভাদি? ভূ আদি, হ্যাঁ, ভূ আদি, ভয় দীর্ঘ ভূ, তার সঙ্গে যে আদি যোগ করি, সন্ধি করলে কি হবে? ভাদি হচ্ছে, হ্যাঁ, মানে ভূ ইত্যাদি। এবার বুঝতে পারলে? হ্যাঁ 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 হ্যাঁ। আর আর সাদি মানে? দেখো সাদিগণ ধাতুর মধ্যে প্রথমে কি পড়ছে দেখো, তাহলে পেয়ে যাবে। সাদি বললে না, সু দিয়ে শুরু হ্যাঁ হচ্ছে দেখো, সু আদি, দন্তস সু, সু তার সঙ্গে আদি যোগ করলে কি দন্তস বই আসবে না? বুঝতে হ্যাঁ পারছো? হ্যাঁ স্যার, হ্যাঁ। সেই রকম হলে তো অদাদিটা স্যার মিলছে না। কেন? অদ দিয়ে তো শুরু হয়, অদাদিগণীয় তো অদ ধাতু মানে খাওয়া, যেটা অতি অর্থ অদন্তি। অ্যাকচুয়ালি এখানে বলতে যে ভাদি মানে কি, ভজ আর আদিতে আছে। অ্যাকচুয়ালি ভূ ধাতু দিয়ে স্টার্টিং বলেই ভাদি, সু দিয়ে শুরু তাই সাদি, তন দিয়ে এইরকম ভাবেই তো আদি অর্থটাকে নিয়েছে। ওই জন্য অর্থাৎ শুরু প্রত্যেকটা হচ্ছে গণের তো অদ এগুলো 10টা ইত্যাদি এ। বা অদ আদি।
হাদিগণীয়তে তো অদ ধাতু থাকে, মানে যেটা খাওয়া, অতি অত অদন্তি আছে না? বলতে গেলে ভূ ধাতু যদি একটা বুধ হয়, ভূ ধাতু যদি একটা বুধ হয়, বুধ পলিটিক্সের ভাষায়, তার মধ্যে ভূ হলো তাদের বুধ সভাপতি। বুঝতে পারলে? যে গোটা কোথায় কটা ভোট পড়ে সব জানে। সেম জিনিস হলো সাদি সু, সাদি মানে যত হাতে সু হলো লিডিং, সে হলো বুথ সভাপতি সেখানে, সবকিছু সেখানে কজন ভোটার আছে কি আছে সবকিছু জানে। আর কারো কিছু কোশ্চেন? আর একটা জায়গা আমার পড়ানো দরকার আছে একটু। ওইটা আরেকবার রিপিট করি, ওই হাদিগণীয়টা ব্যাপারটা কি হবে তাহলে? হ্যাঁ, হাদিগণীয়তে হা আদি, তাই তো? হু আদি, অ্যাকচুয়ালি ওই হাদিগণীয় ধাতু, স্যার হু বলছি দিয়ে শুরু হয়, হয় হাদিগণীয় হস্য দিয়ে ধাতু আর শুরু হয়, হু দিয়ে শুরু হয়, হয় হস্য হু। হ্যাঁ হাদিগণীয়, স্যার, আবার হাদিগণীয়, হ্যালো হ্যাঁ বলো শুনতে স্যার পাচ্ছি। হুয়ের রূপ কোনটা? স্যার, কোনটা? হুয়ের রূপ কোনটা? হুয়ের রূপ কোনটা এই হাদি? হাদিগণীয় হেতু হয় হস্য হু দিয়ে শুরু হয়, ও রূপটা হয়, বলে দিচ্ছি তোমাকে আমি, জুহতি। জুহতি জুহুত জুহতি, জুহতি। জুহুত জুহতি, হ্যাঁ, জুহতি জুহতি জুহুত জুহতি জুহতি, জুহসি ওইটা। জুহত স্যার জুহত। ওই জন্য তো বলছি হাদিগণীয় ধাতুকে তো জুহত্যাদিগণীয় ধাতুও বলে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক ঠিক। ওটাই বলতে যাচ্ছিলাম। হয় হস্য অ্যাকচুয়ালি হু, হাদিগণীয়, হ্যাঁ হয় হস্য হু, তার সঙ্গে হ্যাঁ যখন হ্যাঁ হ্যাঁ, আদির আ যোগ ওইটাই করবো, ওইটা। তখন কি হবে? হস্যের সঙ্গে অযোগ করলে কি হবে? হয় বয় হয়ে যাবে না ব্যাপারটা? বুঝতে পারলে? হ্যাঁ স্যার, জয়শ্রী ম্যাডামকে প্রণাম। আরেকটা ক্লিয়ার করে দিন স্যার, তনাদিটা। বলে দিচ্ছি তো দাঁড়াও। তন ধাতু দিয়ে শুরু হবে, তনাদিগণীয়তে দুটো পড়বে, তন ধাতু আর ক্রি ধাতু দুটো রূপ হয়, ওখানে সব থেকে ছোট ধাতু রূপ ওটাই, ওই তনাদিগণীয়টা। ওই তন ধাতু মানে যেটা বিস্তার করা, ওর মনে হয় দুটো রূপ হয়, পরস্মৈপদীও হয় আত্মনেপদী, ওটা উভয়পদী হ্যাঁ ধাতু। হ্যাঁ, দুটো রূপ আর হয়, ওর আন্ডারে ও দুটো রূপই ক্রি হয়। ধাতুটা পড়ে স্যার, যেটা ওই যে করা অর্থেও হয়, আর যেটা সেই কিরতি মানে যেটা সেই স্পিড, যেটা সেই মানে ইয়ে অর্থে হয়, কিরতি তন কিরত ধাতু, কিরন্তি, ওই রূপটা হয়। তন ধাতুর পরস্মৈপদী রূপ হয়, আত্মনেপদী রূপ হয়, ঠিক আছে? টন ধাতুর পরস্মৈপদী রূপ হয় এবং আত্মনেপদী রূপ হয়, দুটো রূপই হয়, ঠিক আছে? দুটো রূপই। এবং যেহেতু তন দিয়ে শুরু হচ্ছে, ত দন্তে তন, তার সঙ্গে আ যোগ করলে কি হবে? তনাদি, তনযুক্ত আদি, তনাদি, এই তো ব্যাপার। তাহলে আমার একটা প্রথম এবং শেষ প্রশ্ন, তোমরা যা যা পড়ালাম এই অংশের মধ্যে, এগুলো তোমরা কভার করে শিখি শেষ করো, তাহলে আমি কিন্তু বাচ্য কৃতপত্রে তদ্ধিত প্রত্যয় ঢুকতে পারবো। তদ্ধিত প্রত্যয় এইবারে আমি তোমাদেরকে যেটুকু অংশ থেকে পড়াবো সেটা 19-20 পৃষ্ঠাও নয়, 16 পৃষ্ঠা, এবং কৃতপত্তর এবং সংক্ষিপ্ত 17 পৃষ্ঠার মধ্যে পড়াবো। ওকে? স্যার একটা প্রশ্ন করবো, আরেকটা। বলো বলো, কোশ্চেন করার জন্য বসে আর আছি। কত প্রশ্ন করবি তুই? আর আগের দিন পড়ানো হয়েছিল পবন ও মৃদু অবহৎ, হ্যাঁ ওইখানে পবন শব্দটা আপনি বলেছিলেন পুংলিঙ্গ শব্দ, যেহেতু ওটা হচ্ছে পবন পুত্র হনুমান, তাই ওটা পুংলিঙ্গ শব্দ। পবন বৈদিক দেবতাও আছে পবন, তুমি বলে পবনম হবে তোমার মনে হচ্ছে তো? ওটা যদি আমি পবন মানে যেহেতু বায়ুর কথা বলছি, হুম, মানে বাতাস, তাই তো? হ্যাঁ, ওটা তো ক্লিবলিঙ্গ শব্দ হওয়া উচিত। না, ওটা পুংলিঙ্গই হয়। যেমন ধরো পুস্তক ক্লিবলিঙ্গ, গ্রন্থ পুস্তক ক্লিবলিঙ্গ, গ্রন্থ পুংলিঙ্গ, এর পিছনে লজিক কি আমি বলতে পারবো না। ওকে স্যার। স্যার মৃদু শব্দটাও দুটো অর্থে প্রয়োগ হয়, আপনার মৃদু শব্দটা মধু শব্দের মতো ক্লিবলিঙ্গান্ত হয়, আবার সাধু শব্দের মতো নামবাচক হলে কিন্তু ওটা ওই শব্দের মতো হয়, কারণ ওই সমগ্র কৌমুদিতে লেখা আছে, নিচে দেখবেন তো স্যার। এই জন্যই তো 26 তারিখ পর্যন্ত সময় দিচ্ছি, যা আছে পড়, সব গুছিয়ে নাও, প্রয়োজন পড়লে আমাকে আমি পার্সোনাল হোয়াটসঅ্যাপে জানাও এই কোশ্চেন বুঝতে পারছি না। কারণ এরপরে যে অংশে আমি ঢুকবো সেটা অত্যন্ত ক্লিবলিঙ্গ ক্রিটিক্যাল শব্দ জায়গা। দেখে আমি ওটা পবনটাকে ক্লিবলিঙ্গ করতে চাইছিলাম, তো ভুল কোথায় হবে? হ্যাঁ বলো, তুমি আগে বলো, কোশ্চেন শুনলাম, এবার বলো। মৃদু শব্দটা ক্লিবলিঙ্গান্ত দেখেছিলাম, তাই ওটা পবনটাকেও ক্লিবলিঙ্গ করে দিলে তাহলে তো ঠিক হয়ে যাচ্ছে বাক্যটা। পবন মৃদু বহতি, এটাই ছিল কোশ্চেন নাকি? হুম। এখানে বহতি ক্রিয়ার বিশেষণ কোনটা?
মৃদু। মৃদু হবে। ক্রিয়া বিশেষণে কি বিভক্তি হয়? দ্বিতীয়া। দ্বিতীয়া হয়। স্যার মৃদু তো দ্বিতীয়া। মৃদু ঠিকই আছে, কারণ মধু তো মধুই হয়, ওটা দুটো তো। চুপ বলতেছ। তাহলে ক্রিয়া বিশেষণে কি বিভক্তি হয়? দ্বিতীয়া। দ্বিতীয় বিভক্তি হয়। তাহলে এখানে ওটা দ্বিতীয়টা কেন হলো? মৃদু শব্দ কোন শব্দের মতো? সাধু শব্দের মতো বা মধু শব্দের ক্রিয়াপদের মতো। কি হয়? প্রথমার যা রূপ দ্বিতীয় একই রূপ। তাহলে হ্যাঁ। পবন মৃদু বহতি, এখানে মৃদুটা মানে ক্রিয়া বিশেষণে দ্বিতীয় এক বচন। না স্যার, আমি বলছি মৃদুটা যেহেতু আমি যদি ক্রিয়া বিশেষণে দ্বিতীয়ার এক বচন ধরি, তাহলে মধু শব্দের মতো, ঠিক আছে, মধু শব্দের মতো এটা যদি ধরি, তাহলে এখানে পবনটা ভুল আছে। কোশ্চেনটা কিছু আমার মনে নেই, আউট হয়ে গেছে মনে হয়। কোশ্চেনটা ছিল পবনঃ মৃদু অবহৎ। মৃদু বানান কি? পবনঃ মৃদু ময়রি হ্যাঁ, দয় দীর্ঘ। দীর্ঘ। হুম। ওটাই ভুল ছিল। তাহলে পবনঃটা ভুল আছে। হ্যাঁ, পবনঃটা ভুল আছে। কেন পবন ভুল থাকবে? পবনঃটা ক্লিবলিঙ্গ শব্দ হবে। কেন পবন কি হবে? পবন থেকে আমি যদি কর্তা। বাতাস হালকা বইছে। হ্যাঁ। বাংলা মানে কি? বাংলা মানে কি? বাতাস হালকা ভাবে বইছে। তাহলে বাতাস হলো এখানে কর্তা এক প্রকার। ছেড়ে দাও, ওকে সাইড করে দাও। ওখানে যদি পবনম করতাম বা কিছু করতাম তাহলে সমস্যা ছিল। আমি পবন করে রেখেছি। বইছে ক্রিয়াপদ। ক্রিয়া বিশেষণে কি হয়? দ্বিতীয় এক বচন হয়। তাহলে এখানে আমার বানানটা কি? আমি কোশ্চেনটা যদি আমার কাছে নেই এই মুহূর্তে, তাহলে কোশ্চেনটা দেখলে আমি বলতে পারতাম যে এই কোশ্চেনটা কি দিয়েছিলাম বা দিইনি আমি। এখানে মৃদু শব্দের উপর কিছু গন্ডগোল আছে। কোশ্চেনটা দেখলে আমি ভালো ক্লিয়ার ভাবে বলতে পারতাম। পবনটার সঙ্গে তুমি কেন ওটাকে গুলিয়ে ফেলছো বারে বারে? পবন তাহলে সাইডের অংশ। পবনের সঙ্গে মৃদুর কোনো সম্পর্ক নেই। এবার কেমন বইছে বইছে তার সঙ্গে আস্তে আস্তে না জুড়ে সেটা সম্পর্ক। পবনের সঙ্গে কোনো সম্পর্ক নেই। হুম, ঠিক 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 আছে স্যার। আর কারো কোনো জিজ্ঞাসা? ঠিক আছে, তাহলে আজকে ক্লাস এখানে শেষ করলাম। আজকে শুধু বলে দিলাম যে আমি এর পরবর্তী আমার পদক্ষেপগুলি কি কি আমি সেটা বলে দিলাম। এবার তোমরা যদি না মুখস্থ করে রাখো, আমার পক্ষে এর পরবর্তী অংশে এগানো সম্ভব না। স্যার এরপর কবে ক্লাস নেবেন? কালকে ব্যঞ্জন শব্দ, তার সঙ্গে এটা নেব, ও ব্যঞ্জন শব্দ নেব, ধাতুরূপের একটা ক্লাস নেব, আর ধাতুরূপের অনুবাদের একটা ক্লাস নেব। ওই তিনটা জিনিস একসঙ্গে কালকে পড়াবো। তাহলে আমার মোটামুটি ফার্স্ট পেজের ঝামেলা শেষ। এরপরে আমি চাইছি মহাভারতের একটা ক্লাস নিয়ে নিতে। মহাভারত আমি এগিয়ে রাখবো। আর 26-এ রথযাত্রার আগে থেকে আমি মোটামুটি আহ, আর যা যা ক্লাস বাকি ভিডিও দিয়ে দেবো। স্যার বলছি যে পরীক্ষাতে ওই হ্যাঁ, গ্রামার থেকে কত নম্বর থাকবে? মিনিমাম 75%। মিনিমাম 75%। মানে ধরে রাখতে পারো 44 নাম্বার গ্রামারই থাকবে, 16 নাম্বার হয়তো তোমার লিটারেচার থাকবে। 40 নাম্বার থাকবেই, থাকবেই 40 নাম্বার। ঠিক আছে। জয়শ্রী দি বলছি, বাড়ি আসছো কবে?
আচ্ছা আমি তাহলে ক্লাস আপাতত এ হয়ে যাচ্ছি, লেফট হয়ে যাচ্ছি। কালকে ক্লাস নেব, কালকে ব্যঞ্জনান্ত শব্দ মানে ব্যঞ্জনান্ত শব্দগুলো পড়াবো, তার সঙ্গে পড়াবো ধাতুরূপের কিছু জিনিস পড়াবো ইম্পর্টেন্ট জায়গা, এবং ধাতুরূপের অনুবাদের নিয়ম কিছু অংশ পড়াবো কালকে, ঠিক আছে? আচ্ছা, শ্রাবণী কি আছো লাইনে? না শ্রাবণী নেই। শ্রাবণী আছি। শোনো, আচ্ছা আচ্ছা আচ্ছা। তুমি আমাকে ফোন করবে তো, তোমার সেই বইগুলো আমি সংগ্রহ করেছি। তুমি যে বইগুলো বলেছিলে মনে আছে? ঠিক আছে, আপনারা লেফট হয়ে যাচ্ছি আমি।